আসসালামু আলাইকুম। জৈব রসায়নের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব জৈব রসায়নের বা জৈব যৌগের সূচনা, কিভাবে জৈব যৌগ পৃথিবীতে আমরা পেলাম। এই জৈব যৌগগুলো সাধারণত জৈব যৌগগুলো পৃথিবীতে কিন্তু আগে থেকেই ছিল। পৃথিবীতে জৈব যৌগগুলো আগে থেকেই ছিল। আমাদের প্রয়োজনে আমরা জৈব যৌগগুলোকে কি করতাম, আহ, প্রাকৃতির থেকে আমরা সংশ্লেষণ করতাম, আলাদা করতাম, এবং আরো প্রয়োজনের তাগিদে আমরা জৈব যৌগগুলোকে কৃত্রিমভাবে কিভাবে তৈরি করা যায় সেই গবেষণাটা আমরা চালাচ্ছিলাম। তো একজন বিজ্ঞানী, তোমরা তাকে চেনো, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস কি করেছেন? বার্জেলিয়াস বলেছিলেন যে আসলে জৈব যৌগটা কি করা যাবে না, জৈব যৌগটা কখনো আমরা প্রকৃতিতে তো পাই, জৈব যৌগকে আমরা পরীক্ষাগারে, অর্থাৎ এটাকে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। কৃত্রিমভাবে কিভাবে কৃত্রিমভাবে তৈরি করা যাবে না। ঠিক আছে, তাহলে বার্জেলিয়াসের কথা হচ্ছে যে জৈব যৌগটাকে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। এবং উনি যে কথাটা বলেছিলেন, উনি বলছিল যেগুলো প্রাণী আছে, প্রাণী কিংবা উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ, এদের মধ্য থেকে যে সকল সজীব বস্তু, এই যে সজীব বস্তু যারা, যে সকল বস্তু হলো সজীব মানে যাদের প্রাণ আছে, এদেরকে তারা, অর্থাৎ এই বার্জেলিয়াস জৈব যৌগ কিন্তু কি করছে, নামকরণ করে, নামকরণ করে। তো এই তথ্যটা মনে রাখতে হবে যে জৈব যৌগ আসলে নামকরণ করেছেন কে? জৈব যৌগ নাম করছেন হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি এই যে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, প্রাণী এবং উদ্ভিদ থেকে যে সকল সজীব বস্তু পেয়েছে, তাই না? আর যেগুলো তিনি নির্জীব বস্তু পেয়েছিলেন, এই যে নির্জীব যেগুলো, সেগুলোকে তিনি আসলে কি বলছেন? অজৈব অজৈব যৌগ। অর্থাৎ যাদের প্রাণ নাই, সেখান থেকে যে যৌগগুলো আমরা পাই তাকে আমরা নির্জীব বস্তু হিসেবেই নামকরণ জানি। সেই নামকরণটা করেছিল হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। ঠিক আছে, এবং এই ধারাবাহিকতায় বিজ্ঞানী বার্জেলিয়াস 1828 সালে, ঠিক আছে, 1828 সালে তিনি কি করলেন? একটা ভাইটাল ফোর্স থিওরি দিলেন, অর্থাৎ প্রাণ শক্তির মতবাদ দিয়েছেন। তিনি কি দিয়েছেন? প্রাণ শক্তির মতবাদ। তাহলে এই যে যাকে আমরা ইংরেজি থেকে ভাইটাল ফোর্স থিওরি বলি, অর্থাৎ এই যে প্রাণ শক্তির মতবাদ ইনি দিলেন, এবং তিনি এই কথাটা এক ধরনের ডিক্লারেশন দিলেন যে আসলে জৈব যৌগটা কি হয়? জৈব যৌগ প্রাণীর প্রাণীর দেহে একটা রহস্যময় সৃষ্টি, একটা রহস্যময় রহস্যময় সৃষ্টি। অর্থাৎ প্রাণীর দেহে এটি রহস্যময় ভাবে সৃষ্টি হয়। অর্গানিক প্রোডাক্ট গুলো রহস্যময় ভাবে সৃষ্টি হয়। আসলে এটা কৃত্রিমভাবে বা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়, তৈরি করা সম্ভব নয়। তাহলে এইটা হলো তার একটা ডিক্লারেশন ছিল। তিনি বলছে যে প্রথম থেকে উনি গবেষণা চালিয়েছে এবং সজীব বস্তুগুলোকে উনি জৈব যৌগ বলেছে, নির্জীব বস্তুগুলোকে তিনি অজৈব যৌগ বলছে। এক সময় গিয়ে দেখা গেল যে তিনি আর যখন প্রাণীর দেহ ছাড়া জৈব যৌগগুলোকে তিনি কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করতে পারতেছে না, তখন তিনি ডিক্লারেশন দিলেন এবং তার একটা মতবাদ দিলেন, ভাইটাল ফোর্স থিওরি, অর্থাৎ প্রাণ শক্তির মতবাদ। প্রাণ শক্তির মতবাদে উনি বললেন যে এই জৈব যৌগগুলো বা অর্গানিক প্রোডাক্টগুলো, এলিমেন্টগুলো শুধুমাত্র প্রাণীর দেহে একটা রহস্যময় ভাবে সৃষ্টি হয়, এটিকে ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে তৈরি করা যায় না। তাহলে এই যে মতবাদটা উনি দিয়েছিলেন, তার অল্প কিছুদিন পরে, খুব একটা বেশি না, অল্প কিছুদিন পরে, আচ্ছা এখানে একটা কারেকশন নিয়েন, এটা 1815 সালের কথা, এটা 1815 সালের কথা, ঠিক আছে। এবং অল্প কিছুদিন পর 1828 সালে, ঠিক আছে, জার্মান বিজ্ঞানী, কোন বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ফ্রেডরিক উহলার। ওনার নাম হচ্ছে ফ্রেডরিক উহলার। ফ্রেডরিক কি? উহলার।
ফ্রেডরিক উহলার ইনি কি করেছিলেন, ইনি হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কি লেড সায়ানেটের মাঝে বিক্রিয়া ঘটালেন। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেটের মাঝে তিনি বিক্রিয়া ঘটিয়ে তিনি আসলে অ্যামোনিয়াম সায়ানাইটের একটা বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করার চেষ্টা করেছিলেন। তো তিনি যেভাবে বিক্রিয়াটা চেয়েছিলেন ঠিক সেভাবেই বিক্রিয়াটা হচ্ছিল, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেটের মাঝে, এই দুইটার মাঝে তিনি একটা বিক্রিয়া ঘটিয়ে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তিনি আসলে তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু কঠিন অ্যামোনিয়াম সায়ানাইটটা হঠাৎ করে কঠিন অবস্থায় আমরা দেখতে পেলাম সেই অ্যামোনিয়াম সায়ানাইডটা পূর্ণ বিন্যস্ত হয়ে অর্থাৎ সমাণুতে রূপান্তর হয়ে আমরা কি করছে দেখা গেল এই যে NH4CNO অ্যামোনিয়াম সায়ানাইডটা পূর্ণ বিন্যাস ঘটেছে। তাহলে পূর্ণ বিন্যাস ঘটে অর্থাৎ যার ইংরেজি নাম আইসোমারিজম বা সমাণুকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা কঠিন যে অ্যামোনিয়াম সায়ানাইড নেটটা তৈরি করার চেষ্টা হয়েছিল সেটা পূর্ণ বিন্যস্ত হয়ে সেটা ইউরিয়াতে রূপান্তর হয়ে গেল। কিসে রূপান্তর হয়ে গেছে? ইউরিয়াতে রূপান্তর হয়ে গেছে। এই ইউরিয়া একটা জৈব যৌগ। ইউরিয়া একটা কি যৌগ? জৈব যৌগ। এই ইউরিয়া একটা জৈব যৌগ যেটা আমরা ল্যাবরেটরিতে আগে পেতাম না, বরং 1773 সালে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রাউলে। এই যে বিজ্ঞানী রাউলে বা রাউলি 1773 সালে প্রাণীর মূত্র থেকে এই ইউরিয়াটাকে আলাদা করেছিলেন, নিষ্কাশন করেছিলেন, আলাদা করেছিলেন এবং কি নিষ্কাশন করেছিলেন 1773 সালে। তখন থেকে গবেষণা হয়েছিল যে এই ইউরিয়াটাকে ল্যাবে কিংবা পরীক্ষাগারে তৈরি করা যায় কিনা। অনেকজন বিজ্ঞানী চেষ্টা করেছে, পারেনি। কিন্তু আকস্মিকভাবে এই যে 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার আকস্মিকভাবে হঠাৎ করেই তিনি ইউরিয়া তৈরি করে বসেছেন। এই কারণে ফ্রেডরিক উহলারকে কি বলা হয়? জৈব যৌগের আমরা কি বলি? জনক বলে থাকি। জৈব যৌগের জনক বলে কাকে? ফ্রেডরিক উহলারকে জৈব যৌগের জনক বলা হয়। তাহলে এই যে ইউরিয়াই হচ্ছে একমাত্র প্রথম ল্যাবরেটরিতে তৈরি, পৃথিবীতে প্রথম ল্যাবে তৈরি কি এটা? জৈব যৌগ। তাহলে এই যে জৈব যৌগটা আগে প্রাণীর দেহ থেকে সংশ্লেষণ করা হতো, নিষ্কাশন করা হতো, সেটি এখন ল্যাবে তৈরি করা যায়। হঠাৎ করে হোক আর যেভাবেই হোক না কেন তৈরি হয়েছে, যার কারণে আমরা উহলারকে জৈব যৌগের জনক বলি। ঠিক আছে, এভাবেই পৃথিবীতে জৈব যৌগের আবির্ভাব হয়েছে। এরপর অজৈব যৌগ এবং হচ্ছে জৈব যৌগ। অজৈব যৌগ বলা যায় ভার্সেস জৈব যৌগ। এটা একটা জিনিস আমরা দেখব, সেটা কিভাবে। আমরা জানি এই জৈব যৌগের সংখ্যা আমাদের বিভিন্ন বই বিভিন্নটা দেয়া আছে। নর্মালি আমরা একটা তথ্য জানি যে এই জৈব যৌগের সংখ্যা প্রায় 2 কোটি। জৈব যৌগের সংখ্যা প্রায় 2 কোটি। জৈব যৌগের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 2 কোটি। এই 2 কোটি তথ্যটা আমরা হাজারি স্যারের বইয়ে পেয়েছি। দুঃখিত, এটা আমরা গুহ স্যারের বইয়ে পেয়েছি। আর প্রায় 1 কোটি, এই 1 কোটি শব্দটা আমরা হাজারি স্যারের বইয়ে পাই। ঠিক আছে, যাই হোক 1 কোটি হোক কিংবা 2 কোটি হোক না কেন, জৈব যৌগের সংখ্যা আসলে পৃথিবীতে অসংখ্য, অনেক সংখ্যা। এই যে এত বড় একটা লার্জ একটা অ্যামাউন্ট জৈব যৌগের, এবং বলা হয় যে প্রতিদিন গড়ে আপনার 2000টি করে আমাদের জৈব যৌগ তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রতিদিন যদি গড়ে 2000টি করে জৈব যৌগ তৈরি হয়, তাহলে এই সংখ্যাটা আসলেই অনেক বড় একটা সংখ্যা। ঠিক আছে, অপরদিকে অজৈব সংখ্যা মাত্র 93,000, বা আমরা বলতে পারি প্রায় হচ্ছে 1 লাখ। তাহলে একদিকে জৈব যৌগের সংখ্যা এত বেশি, অথচ আমরা জানি জৈব যৌগ লিমিটেড কয়েকটি মৌল দ্বারা গঠিত হচ্ছে বা তৈরি করা যাচ্ছে। আর অজৈব যৌগ এত বেশি যে
কি বলবো, সরি, অজৈব যৌগ এত কম যার পরিমাণটা প্রায় 1 লাখের কাছে, আর জৈব যৌগের সংখ্যা অসংখ্য অনেক বেশি। জৈব যৌগের সংখ্যা এত বেশি আসলে কেন, এর প্রধান কারণটা কি, সেই কারণটাই আমরা আজকে ভালোভাবে জানবো। তাহলে আমরা জেনে নেব যে পৃথিবীতে জৈব যৌগ জৈব যৌগ যৌগ এর প্রাচুর্যতা, অর্থাৎ জৈব যৌগের প্রাচুর্যতা, জৈব যৌগ পৃথিবীতে এত বেশি কেন, এর প্রাচুর্যতা, এর প্রভাবটা ছড়িয়ে ছিটিয়ে আছে এত বেশি কেন জৈব যৌগের প্রাচুর্যতা, সেই জিনিসটা আমরা জানবো। জৈব যৌগের প্রাচুর্যতার প্রধান কারণ হলো মূলত তিনটি। প্রধান কারণ হলো কতটি? প্রধান কারণ মূলত তিনটি। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি, এর প্রধান কারণ মূলত তিনটি। যার 1 নম্বরে রয়েছে আমাদের হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। কার্বনের কি ধর্ম? কার্বনের হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। কার্বনের ক্যাটেনেশন ধর্ম। 2 নম্বরে রয়েছে আমাদের হচ্ছে সমানুকরণ ধর্ম। কার্বনের সমানুকরণ ধর্ম। এবং 3 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে কার্বনের পলিমারকরণ ধর্ম। পলিমারকরণ ধর্ম। তাহলে এই যে কার্বনের যে ধর্মগুলো আমরা বিশেষলি পাইলাম, একটা কার্বনের ক্যাটেনেশন ধর্ম, সমানুকরণ ধর্ম, পলিমারকরণ ধর্ম, এই 3টি ধর্মের কারণেই পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেড়ে গেছে। চলেন কিভাবে বেড়ে গেছে সেটা আমরা একটা দেখি। তাহলে প্রথমত হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। এই যে ক্যাটেনেশন ধর্ম যে আছে, তাহলে ক্যাটেনেশন মানে কি? মূলত এটা হচ্ছে, ক্যাটেনেশন শব্দটা আসছে ক্যাটেনা থেকে। কোথা থেকে? ক্যাটেনা, যার অর্থ হচ্ছে শিকল। যার অর্থ কি? শিকল বা চেইন। শিকল বা কি? চেইন। যে কার্বনের যে শব্দটা আমরা পেয়েছি ক্যাটেনা, ক্যাটেনার অর্থ হচ্ছে শিকল বা হচ্ছে চেইন। তাহলে এই শিকল মানে কি? মোট কথা হলো একটা কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণু, অর্থাৎ কার্বন আর একটা কার্বনের সাথে ছোট হোক, কি হোক? ছোট, বড়, ঠিক আছে, এবং সেটা sp2, তারপরে হচ্ছে sp3 সংকরণের ফলে কার্বনের ছোট বড়, মানে কার্বনের, এখানে আমরা দেই কার্বনের সাথে ছোট বড় sp2 sp3 সংকরণের মাধ্যমে, কার মাধ্যমে? সংকরণের মাধ্যমে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে একক বন্ধন, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ও অসম্পৃক্ত অসম্পৃক্ত শিকল তৈরি, অসম্পৃক্ত শিকল তৈরির প্রবণতা বা চেষ্টা, তৈরির প্রবণতা, এই প্রবণতাকেই আমরা বলতেছি হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্ম। তাহলে ক্যাটেনেশন ধর্মটা কেমন? আমরা হচ্ছে একটা কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণুর সাথে সম্পৃক্ত হোক আর অসম্পৃক্ত হোক, ছোট বড় যে শিকল তৈরি করার চেষ্টা, সেটাকে আমরা কি বলতেছি? ক্যাটেনেশন ধর্ম। যেমন এই যে CH3 বন্ড CH3, এইখানে এই কার্বনগুলোতে কিন্তু sp3 সংকরণ আছে। আবার CH2 ডাবল বন্ড CH2, এই যৌগগুলোর মধ্যে sp কি আছে? 2 সংকরণ আছে। আবার CH ট্রিপল বন্ড CH, এই কার্বনগুলোতে sp সংকরণ আছে। অর্থাৎ এই যে এইটাতে sp3 সংকরণ, এখানেও sp3 সংকরণ, দুইটা যৌগ sp3 সংকরণের মাধ্যমে এক বন্ধন তথা সম্পৃক্ত বন্ধন, এবং এইখানে sp2 সংকরণের মাধ্যমে দ্বিবন্ধন, sp সংকরণের মাধ্যমে ত্রিবন্ধনের মাধ্যমে যে তারা একটা একটার সাথে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তার ক্যাটেনেশন ধর্ম। আবার একটা কার্বন পরমাণুর যোজনী কিন্তু 4, ঠিক অনুরূপভাবে এই কার্বন পরমাণুটা কি হয়? আরো একটা কার্বন পরমাণুর সাথে অনুরূপভাবে যুক্ত হয়, এবং আরো একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়, আরো একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। এই যে এভাবে কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে হয়ে, তাই না, একটা দীর্ঘ শিকল, অথবা দেখা গেল এই যে কার্বন পরমাণুর আর একটা শিকল তৈরি হচ্ছে, এই যে এখানে একটা শিকল তৈরি হচ্ছে, এই যে এখানে একটা শিকল তৈরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এইখানে একটা পার্শ্ব শিকলও তৈরি হচ্ছে, কিংবা একটা বলয়ের সৃষ্টি হচ্ছে এই একটা কার্বনের সাথে, তাই না? এই যে একটা কার্বনের বন্ধন, আবার এই যে একটা কার্বনের বন্ধন হচ্ছে, আবার হচ্ছে এই যে একটা কার্বনের বন্ধন হচ্ছে। অর্থাৎ এই যে একটা লম্বা শিকল, একটা পার্শ্ব শিকল, আবার একটা হচ্ছে
বলয় তৈরির মাধ্যমে কার্বন পরমাণুগুলো আরেকটা কার্বন পরমাণুর সঙ্গে যে সম্পর্ক, যে চেইন তৈরি করার প্রবণতা, সেটাই হচ্ছে তার ক্যাটেনেশন ধর্ম। এখন এখানে প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্ন করতে পারো যে একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, কতগুলো কার্বন আসলে কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। এখানে আমরা মনে রাখি অসংখ্য কার্বন পরমাণু পরস্পর যুক্ত হতে পারে। তবে নর্মালি আমরা বইগুলোতে পাই সাধারণত এই ক্যাটেনেশন তৈরি করতে গিয়ে নতুন এক ধরনের আমরা নতুন কার্বনের একটা আমরা বলতে পারি যে রূপভেদ পেয়েছি, রূপভেদ পাই। কিভাবে একটা কার্বনের একটা কার্বনের রূপভেদ পাই, সেটা কিভাবে পাই? সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ফুলারিন। কি বলা হয়? ফুলারিন। এই ফুলারিনে আমরা দেখেছি কার্বন পরমাণুতে 30 থেকে 70টি কার্বন একসঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই ফুলারিন নামক একটা কার্বনের বিশেষ রূপভেদ আছে, যে রূপভেদের সাথে আমরা দেখতে পেয়েছি যেখানে কার্বনের 30 থেকে 70টি কার্বন কি আছে, একসাথে যুক্ত আছে। এই যে ফুলারিন, এই ফুলারিনটা আমরা বললাম রূপভেদ। এই রূপভেদ অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। আমরা এর আগে বলেছিলাম কার্বনের 4টা রূপভেদ আছে। কয়টা রূপভেদ? 4টা রূপভেদ আছে। এখন তার মধ্যে থেকে অনেকের কাছে পরিচিত একটা হচ্ছে হিরক, একটা হচ্ছে গ্রাফাইট। এইটা আমরা কিন্তু পরিচিত, হিরকও পরিচিত এবং কি গ্রাফাইটও পরিচিত। এবার অর্গানিক কেমিস্ট্রিতে এসে নতুন করে আমরা আরেকটার সাথে পরিচয় হলাম, তার নাম হচ্ছে ফুলারিনস। তার নাম কি? ফুলারিনস। এই ফুলারিনে 30 থেকে 70টি কার্বন সংখ্যা যুক্ত থাকতে পারে। এর মাঝে এই যে ফুলারিন যিনি আবিষ্কার করেছে একজন স্থাপত্য, তার নাম হচ্ছে ফুলারিন। তাহলে তার নাম অনুসারেই মূলত নামকরণ করা হয়েছে ফুলারিনস। এই ফুলারিনে তিনি কি করছেন? কার্বন 60 এর একটা সুন্দর স্ট্রাকচার গঠন তিনি মজবুতভাবে তৈরি করার চেষ্টা করেছেন। এই কার্বন 60টাকে বলা হয় বাকিবল। কি বলা হয়? বাকিবল। বা এটার নামই বলা হয় ফুলারিন। এটার নামে হচ্ছে ফুলারিন। এই ফুলারিনের মধ্যে কার্বন সংখ্যা আছে কতটি? কার্বন সংখ্যা আছে হলো 60টি। এই প্রত্যেকটি কার্বনের মধ্যে কি সংকরণ আছে? sp2 সংকরণ আছে। তার আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে টোটালি 720। তাহলে sp2 সংকরিত 720 হচ্ছে তার টোটাল আণবিক ভর। তিনি দেখতে কেমন? এই বাকিবলটা দেখতে কেমন? দেখতে অনেকটা হচ্ছে ভূগোলক। অনেকটা কেমন? ভূগোলক, গম্বুজ আকৃতির, গম্বুজ গম্বুজ আকৃতির, বা দেখতে অনেকটা ফুটবলের ন্যায়, ফুটবলের ন্যায়। ঠিক আছে? তাহলে এই যে কার্বনে আমরা পেলাম ফুলারিনসে 30 থেকে 70টি কার্বন থাকে। তার মাঝে এই যে কার্বন 60, এটা আবিষ্কার করছে ফুলারিনস। আচ্ছা, ফুলারিনস, তার নাম হচ্ছে বুকমিনিস্টার ফুলার। আসল নাম হচ্ছে বুকমিনিস্টার ফুলার। তিনি কার্বন 60 বাকিবল যার নামকরণ করেছেন, তার নাম ফুলারিনস বা বাকিবল। সেখানে কার্বন সংখ্যা আছে 60টি। তার প্রত্যেকটি কার্বনের সংকরণ হচ্ছে sp2। তার আণবিক ভর কত? 720। দেখতে কেমন? ভূগোলক আকৃতির গম্বুজের ন্যায়, অথবা হচ্ছে একটা দেখতে ফুটবলের ন্যায়। ঠিক আছে? এই হলো তার একটা বিশেষ সফলতা, ক্যাটেনেশনের একটা বিশেষ সফলতা, যে ফুলারিনের মতো একটা কার্বন 60-এর একটা সুদৃঢ় একটা স্থাপত্য তৈরি করা সম্ভব হয়েছে। এরপরে আমরা যদি পরের অংশের দিকে যাই, তাহলে কার্বনের 2 নম্বর ধর্ম যেটা রয়েছে তার নাম হচ্ছে সমানুকরণ ধর্ম। কি ধর্ম? সমানুকরণ ধর্ম। সমানুকরণ ধর্ম জিনিসটা কি? সমানুকরণ ধর্মটা হচ্ছে যে যে কোনো একটা যৌগ আমরা নেব, সেই যৌগগুলো থেকে আমরা যৌগের কি থাকবে, প্রথম যে কথাটা হবে সেটা হলো আণবিক। সেটার কি হবে? সেটার আণবিক আণবিক সংকেতটা একই হতে হবে। আণবিক সংকেত একই হবে, তবে এর গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেত কেমন হবে? ভিন্ন। এবং সেই সাথে ধর্মও ভিন্ন হবে। ধর্ম ভিন্ন হবে। একটা যৌগ পাবো, সে যৌগ থেকে আমরা যদি বলি, যেমন সমাণু জিনিসটা কেমন? ধরো তোমার কাছে আটা আছে। আটা মানে চালের গুঁড়া। এই চালের গুঁড়া থেকে কেউ রুটি বানিয়েছে, তার মূল উপাদান কিন্তু চালের গুঁড়া। কেউ চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়েছে, মূল উপাদান কিন্তু চালের গুঁড়া। বা এই চালের পিঠা দ্বারা অন্য কোনো খাদ্যদ্রব্য বানাইছে, যার মূল উপাদানটা চালের গুঁড়া। এই যে বিভিন্ন উপাদানগুলো যে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে তার সমাণু। মূল অংশটা কিন্তু এক জায়গা থেকে আসছে। তাহলে আণবিক সংকেতগুলো একই হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে, এবং তার হচ্ছে ধর্মগুলো কেমন হবে? ভিন্ন হবে। যেমন আমরা যদি উদাহরণের সাহায্যে প্রকাশ করি, যেমন NH22, এখানে C ডাবল বন্ড O। তাহলে এই যে আমরা একটা যৌগ পেলাম, এই যৌগের 2টি সমাণু আমরা পাই।
কয়টা সমাণু পাই? দুইটি। তাহলে এরকম একটা যৌগ আছে, সেখান থেকে আমরা দুইটি সমাণু তৈরি করতে পেরেছি। সেটা কি? একটার নাম হচ্ছে NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। কি নাম? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। আর একটা পাই আমরা, যেমন NH2CO, NH2, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম কার্বামেট বা হচ্ছে অ্যামোনিয়াম। এটার অনেকগুলো নাম আছে। কি কি নাম আমরা দেখে দিচ্ছি। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কি? কার্বামেট। অথবা ডাই অ্যামিনো, ডাই অ্যামিনো মিথানন, ডাই অ্যামিনো মিথানন, বা এর নাম হচ্ছে ইউরিয়া, ইউরিয়া। এই যে এটা হচ্ছে একটা জৈব যৌগ, এটা একটা কি? জৈব যৌগ। আর এটা হচ্ছে আমাদের অজৈব যৌগ। তাহলে খেয়াল করেন খুব ভালো করে, এইখানে মূলত নাইট্রোজেন ছিল কয়টা? নাইট্রোজেন ছিল মূলত দুইটা। এই যে নাইট্রোজেন হলো দুইটা, এখানেও নাইট্রোজেন আছে দুইটা। আবার এখানে হাইড্রোজেন হলো চারটা, দুই দুগুণ চার। এখানে হাইড্রোজেন চার, কার্বন আছে একটা, কার্বন একটা। এই যে অক্সিজেন একটা, অক্সিজেন একটা। ঠিক আছে। অনুরূপ ভাবে এখানে দেখেন নাইট্রোজেন দুইটা, এই যে নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন চারটা, দুইটা দুইটা চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। তাহলে উপরেরটা নিচেরটা দুটোর মধ্যে আণবিক সংকেত মানে অণুগুলো এখানেও যা যা আছে এখানেও তাই তাই আছে, কোনো প্রকার চেঞ্জ নাই, কারো সংখ্যা কম নাই বেশি নাই। কিন্তু এর স্ট্রাকচারটা পুরোটাই আলাদা। এখানে CNO আর মাঝখানে চলে আসছে CO, এর স্ট্রাকচারটা পুরোটাই আলাদা। আবার এটা একটা অজৈব যৌগ, এটা একটা জৈব যৌগ। সুতরাং এর আণবিক সংকেত এক হলেও তার গাঠনিক স্ট্রাকচারটা এবং তার রাসায়নিক বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হয়। এই কারণে আমরা বলি অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া পরস্পর পরস্পরের সমাণু, পরস্পর পরস্পরের কি? সমাণু বা আইসোমার। আবার আমরা যদি আরো একটা উদাহরণ দেই, যেমন C2H6O একটা যৌগ, সেখান থেকে আমরা আরো দুইটা সমাণু পাই। কি কি সেটা পাই? প্রথমত পেলাম আমরা হলো CH3 বন্ড CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। আর একটা পাই CH3 বন্ড O বন্ড CH3, এটা পাই এক ধরনের ইথার। এটার নাম হলো মিথক্সি মেথেন বা ডাইমিথাইল ইথার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাই মিথাইল মিথার, ডাইমিথাইল মিথার। ঠিক আছে, ডাইমিথাইল ইথার। আর কি? আর অথবা আমরা বলতে পারি মিথক্সি, মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম ইথানল। তাহলে খেয়াল করা যাক, এইখানে কার্বন কয়টা ছিল? কার্বন দুইটা। এখানেও কার্বন আছে কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা। এখানে যে তিনটা, দুইটা, পাঁচটা, একটা ছয়টা আছে। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তার মানে এখানে যে সকল এই অণুতে যে সকল পরমাণু ছিল সমান সমান হারে পরমাণু এখানেও আছে। আবার এইখান থেকে দেখি, এখানে কার্বন দুইটা, এখানেও কার্বন দুইটা, এখানে হাইড্রোজেন ছয়টা, এই যে তিনটা তিনটা ছয়টা, এই যে একটা অক্সিজেন একটা অক্সিজেন। অর্থাৎ এই যৌগ থেকে, এই অণু থেকে যে যা যতগুলো মৌল ছিল সবগুলো মৌল দুই যৌগে সমান সমান আছে। আবার কারো কম নাই বেশি নাই। কিন্তু এই যৌগের আমরা গঠনে পাই এদিকে OH মূলক আছে, আর এইখানে হয়ে গেছে ইথার মূলক। এই ইথার মূলক থাকায় এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর OH মূলক থাকায় এটি একটি তরল পদার্থ। সুতরাং এই যৌগ থেকে যে দুটি সমাণু পেলাম তাদের আণবিক গঠন একই থাকলেও তাদের গাঠনিক স্ট্রাকচারটা, অর্থাৎ তাদের হচ্ছে গাঠনিক সংকেতটা ভিন্ন, এবং সেই সাথে তাদের বৈশিষ্ট্যও কিন্তু কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। যেহেতু ভিন্ন, সুতরাং তারা পরস্পরের কি? সমাণু। অর্থাৎ ইথানল এবং ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন কি? তারা হলো পরস্পর পরস্পরের সমাণু। এই যে আমরা দেখতে পেলাম যে আমরা এখানে একটা করে যৌগ থেকে দুইটি করে যৌগ তৈরি হচ্ছে। এরকম আরো কার্বন সংখ্যা বাড়তে থাকলে সমাণুর সংখ্যা বাড়তে থাকে। কার্বন সংখ্যা পাঁচটা হলে সমাণুর সংখ্যা তিনটা হবে। এরভাবে কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে যৌগের সংখ্যা বাড়তে থাকে। তাহলে কার্বন যত বড় হয়, শিকল যত বড় হয়, সমাণুর সংখ্যা তত বড় হয়। তাহলে এই যে কার্বনের সমাণু তৈরি করার যে একটা বিশেষ ক্যাপাবিলিটি, বিশেষ ধর্ম, এই ধর্মের কারণেই কিন্তু পৃথিবীতে কার্বনের সংখ্যা অসংখ্য হারে বেড়ে গেছে। ঠিক আছে। এরপরে আমরা কার্বনের 3 নম্বর বৈশিষ্ট্যটা আমরা দেখব। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যটা কি ছিল? 3 নম্বর বৈশিষ্ট্য ছিল হচ্ছে পলিমারকরণ ধর্ম। পলিমারকরণ ধর্ম। এই পলিমারকরণ ধর্মটা কি? পলিমারকরণ ধর্মটা হচ্ছে প্রথমত আমরা মনোমার, অনেকগুলো মনোমার, এই যে মনোমার N সংখ্যক নিলাম, নিয়ে সেখান থেকে আমরা তৈরি করবো একটা হচ্ছে কি? পলিমার। এই মনোমার জিনিসটা কি? সাধারণত কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা করি, তাহলে বিক্রিয়ার প্রথম অংশটাকে আমরা কি বলি? বিক্রিয়ক। প্রথম অংশটাকে বিক্রিয়ক বলি, আর পরের অংশটাকে আমরা কি বলি? উৎপাদ।
এইখানে যে রাসায়নিক বিক্রিয়া যেটা বিক্রিয়ক, পলিমারকরণ বিক্রিয়ায় সেই বিক্রিয়ক পদার্থগুলোকে আমরা মনোমার বলি। বিক্রিয়ক পদার্থগুলোকে কি বলা হয়? মনোমার বলা হয়। তাহলে এই যে মনোমার, মনোমার সাধারণত হয় অসম্পৃক্ত কার্বনের বা অসম্পৃক্ত যৌগের। অসম্পৃক্ত যৌগগুলো সাধারণত পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখান থেকে তৈরি হয় কি আমাদের পলিমার। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কি? অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ আকৃতির একটা যৌগ সৃষ্টি করে, তার নাম হচ্ছে পলিমারকরণ। উদাহরণ দিচ্ছি, যেমন CH2 ডাবল বন্ড CH2। তাহলে এই যৌগটার নাম হলো ইথিন। এই যৌগটার নাম কি? ইথিন। বা আমরা বলতে পারি এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন। ইথিন বা হচ্ছে ইথিলিন। তার এন সংখ্যক যৌগ নিলাম, এন মানে অসংখ্য যৌগ আমরা নিলাম। তারপরে এটাকে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ যদি প্রদান করি, তাহলে সেখান থেকে আমরা পলিইথিন পাবো। কি পাবো? পলিইথিন পাবো বা হচ্ছে পলিথিন পাবো। পলিইথিন পাবো বা পলিথিন পাবো। বাণিজ্যিকভাবে আমরা যে পলিথিন বলি সেই জিনিসটা পাবো। এই বিক্রিয়াটা অত্যন্ত সোজা। কিভাবে সোজা? দেখেন, এই যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধন দুই পাশে ধরে হালকা করে একটু টান দেবেন। দুই পাশে একটু হালকা করে যদি টান দেই, তাহলে কি হয়? এই যে CH2 মাঝখানে যে দুইটি বন্ধন আছে সেই বন্ধনটা ভেঙে গিয়ে এক বন্ধন হয়ে যায়। এখানে পরের অংশে CH2 আছে, ওই যে টানলাম, টানার কারণে বন্ধনটা ছিঁড়ে এদিকে একটা অংশ এদিকে একটা অংশ। অর্থাৎ এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মাঝখানে যে দুটো বন্ধন ছিল সেই বন্ধনের একটা বন্ধন ভাগ হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। যদি ভেঙে যায়, এই কার্বনের একটি হাত বের হয়, এই কার্বনের একটি হাত বের হয়, তখন এই কার্বনের সাথে আরেকটা অনুযুক্ত হতে পারে, এই কার্বনের সাথে আরেকটা অনুযুক্ত হতে পারে। এইভাবে অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ একটা যৌগ তৈরি করে, যাকে আমরা কি বলি? পলিমার বলি। ঠিক আছে? তাহলে এখান থেকে মনে রাখতে হবে, এই যে ইথিন এর পলিমার কি? পলিইথিন। বা ইথিলিন এর পলিমার হচ্ছে পলিথিন। অনুরূপ ভাবে যেমন CH ট্রিপল বন্ড CH, এইটা এখানে আমরা তিনটা দেব। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। কি নাম? অ্যাসিটিলিন। বা এটাকে আমরা ডাকতে পারি ইথাইন নামে। এই যে তিনটি অ্যাসিটিলিন বা ইথাইনের মনোমার অণু পরস্পর যুক্ত হয়ে আমরা কি পাই? আমরা তৈরি করি হচ্ছে বেনজিন। কি তৈরি করি? বেনজিন। অর্থাৎ CH ডাবল বন্ড CH বন্ড CH। এই যে আমরা কি পাইলাম? বেনজিন পেলাম। তাহলে এই যে অসম্পৃক্ত যৌগগুলো অর্থাৎ দ্বিবন্ধন কিংবা তিন বন্ধন গুলো কি হয়? এই যে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে যে পরস্পর একটা যৌগ তৈরি করার প্রবণতা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বড় আকারের যৌগ তৈরি করার প্রবণতা। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে কার্বন পরমাণু আমরা কি করতেছি? পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বড় বড় নতুন নতুন যৌগ তৈরি করতে পারে। সোজা কথা হলো, কার্বন পরমাণুর যৌগ পৃথিবীতে এত বেশি হওয়ার প্রধান কারণই হচ্ছে তিনটা। একটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম, একটা সমানুকরণ ধর্ম, একটা হচ্ছে পলিমারকরণ ধর্ম। এই তিন ধর্মের মাধ্যমে কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়, নিজেদের মধ্য থেকে কোলন করে করে আরো যৌগ তৈরি করে, যৌগ তৈরি করে জৈব যৌগটাকে একটা বিশাল প্রাচুর্যতে, বিশাল সাম্রাজ্যে পরিণত করেছে। ঠিক আছে? এভাবেই পৃথিবীতে কার্বনের সংখ্যা অসংখ্য হয়েছে। আশা করি প্রত্যেক বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।